আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি। এই বইটির একটি পার্ট হলো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য কার্যকর একটি পদ্ধতি হবে বলে আমি মনে করি। তাহলে দেখো, এখানে আরও রয়েছে কিউআর কোড, যেটা তুমি এই বইটি পড়ার সময় এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে এই প্রশ্নটা তুমি ঘরে বসেই কোনো একজন শিক্ষক এসে তোমাকে এই প্রশ্নটা আরও সহজ ওয়েতে পড়িয়ে দিয়ে যাবে। এখন দেখো, তুমি যদি আমরা আজকে দিনাজপুর 23 বোর্ডটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এখন দেখো, আমরা আজকে দিনাজপুর 2023 এই বোর্ডটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। চলো দেখো, পড়ায় আসি। দেখো, এখানে 3টা জীবের ছবি দেওয়া আছে। এই ছবিগুলো থেকে এখন তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দেখো, প্রথমে দ্বিপদ নামকরণ পদ্ধতি কাকে বলে? এটা হচ্ছে ক নাম্বারের জন্য বরাদ্দ, ক নাম্বার, যেখানে 1 নাম্বার বরাদ্দ একটা প্রশ্ন। এবার ক্ষয়ের জন্য কি আছে? দেখো, মানুষকে সেপিয়েন্স প্রজাতিভুক্ত করা হয়েছে কেন, মানে সেপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত কেন করা হয়েছে, এটা 2 নাম্বারের জন্য। দেখো, 2 নাম্বার বরাদ্দ আছে এখানে। এরপর গ নাম্বারে বলছে হচ্ছে চিত্র এ এর গঠন। চিত্র এতেই আমরা কি দেখতে পাইতেছি? এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, তাই না? বইয়ে এরকম একটা চিত্র দেওয়া ছিল যেটা ছিল নষ্টক বা নীলাভ সবুজ শৈবালে। এবার ওর গঠন বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে, যেটা হচ্ছে 3 নাম্বার বরাদ্দ। আর উদ্দীপকের চিত্র বি আর সি। বিতে আছে হচ্ছে ফানজাই আর সি হচ্ছে অ্যানিমেলিয়া। এই 2টা জীবের মধ্যে কোনটা উন্নত এটা জানতে চাইছে। এবার চলো, এই প্রশ্নগুলোর উত্তর তোমার যেই প্রশ্নে যত নাম্বার বরাদ্দ না, সেই প্রশ্নে তত প্যারা করে লিখতে হবে। এখন এই প্যারা করে লেখার সময় তোমার হচ্ছে দেখো, ক নাম্বারের জন্য 1 নাম্বার, যেহেতু এটা তুমি শুধু একটা জ্ঞানমূলক কথা লিখবা। খ নাম্বারে 2 নাম্বারের জন্য তুমি 2 প্যারা লিখবা। প্রথম প্যারায় হবে জ্ঞানমূলক আর পরেরটা হচ্ছে অনুধাবনমূলক। এভাবে করে গ ঘতে আরও বেশি বর্ণনা দেওয়া লাগবে। এখন তুমি কিভাবে এগুলো পরীক্ষার খাতায় লিখবা, এটা হচ্ছে আমরা এখানে তোমাদের জন্য উত্তর সহ নিয়ে এসেছি। তুমি যদি আমাদের এই ইজি বায়োলজি বইটা কালেক্ট করে নাও, তাহলে বিগত কয়েক বছরের প্রশ্ন তুমি উত্তর সহ সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমাদের জন্য। এর আরও অনেকগুলো পার্ট রয়েছে, যেখানে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস ছাড়াও তুমি অন্যান্য বেসিক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা ইম্পর্টেন্ট, এবং এখানে সাজেশন পার্টও রয়েছে। তোমরা চাইলে এটি কালেক্ট করে নিতে পারো। এবার দেখো, দ্বিপদ নামকরণের যে পদ্ধতি, দ্বিপদ নামকরণের পদ্ধতি কাকে বলে চাইছে। এখন কোনো একটা জীবের বৈজ্ঞানিক নাম আমরা জানি 2টা অংশ থাকে, তাই না? একটা হচ্ছে গণ অংশ আর একটা প্রজাতি অংশ। এখন এই দ্বিপদ নামকরণ যে 2টা অংশ, মানে বৈজ্ঞানিক নামটা যে 2টা অংশ নিয়ে গঠিত, এরূপ পদ নিয়ে গঠিত জীবের নামকরণকে হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। তাহলে এটা গেল ক নাম্বারের জন্য। তুমি শুধু এই একটা লাইন লিখলেই হচ্ছে 1 নাম্বারে 1 পাওয়া যাওয়া। এরপর দেখো, মানুষকে স্যাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত করছে কেন। এখন মানুষের শ্রেণী বিন্যাস করলে শ্রেণীবিন্যাস হচ্ছে 7টা ধাপ থাকে: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখন এই প্রজাতিভুক্ত করার জন্য যে কিছু বৈশিষ্ট্য লাগে, ওই বৈশিষ্ট্যগুলো মানুষের ভিতর বিদ্যমান। দেখো, সেপিয়েন্স প্রজাতিভুক্ত হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য, যেমন হচ্ছে চওড়া কপাল লাগে। দেখো, মানুষের কপাল চওড়া থাকে, তারপরে কপাল খাড়া থাকে, তারপর খুলির হাড় হচ্ছে অন্যান্য প্রজাতির জীবদের তুলনায় হচ্ছে পাতলা থাকে, মানে খুলির যে মাথার খুলির হাড়টা হচ্ছে পাতলা হয়, এবং হচ্ছে বুদ্ধিবৃত্তিকভাবে হচ্ছে ওরা উন্নত হয়, মানে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তিকভাবে অনেক উন্নত। তাহলে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেপিয়েন্স রাজ্যের, মানে সেপিয়েন্স প্রজাতিভুক্ত হওয়ার জন্য, মানে স্পেসিস সেপিয়েন্স হওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলো লাগে। যেহেতু উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো, মানুষের যেহেতু এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান, তাহলে ও হচ্ছে এই সেপিয়েন্স স্পেসিসের অন্তর্ভুক্ত। এরপর দেখো, গ নাম্বারে কি বলছিল আমাদের, চিত্র এর গঠন বৈশিষ্ট্য বর্ণনা করো। এ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এটা যে তুমি ধরতে পারছো। আর ও হচ্ছে কোন রাজ্যভুক্ত? নীলাভ সবুজ শৈবালের গঠন বর্ণনা করা লাগবে। নীলাভ সবুজ শৈবাল বা নস্টক, ওর বৈজ্ঞানিক নাম যেটা, ওটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এখন তুমি মনেরার বৈশিষ্ট্যগুলো দিবা, মানে মনেরার বৈশিষ্ট্য, যেহেতু ও মনেরা রাজ্যভুক্ত, মনেরার বৈশিষ্ট্যগুলাই হবে নীলাভ সবুজ শৈবালের বৈশিষ্ট্য। গাঠনিক বৈশিষ্ট্য বলতে তুমি এই বৈশিষ্ট্যগুলাই দিয়ে দিবা। এই বইয়ে তোমার, মানে টেক্সট বুকে তোমার এই বৈশিষ্ট্যগুলো প্যারা আকারে দেওয়া আছে, মানে 1 লাইনের পরে 1 লাইন দিয়ে। এখন একই তথ্য তোমার বইয়ে প্যারা আকারে থাকার পরে ওই একই তথ্য যদি তুমি পয়েন্ট আকারে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করো, ওইটা তোমার জন্য আরও পজিটিভ হবে। যেটা হচ্ছে আমি প্রেফার করবো সবসময়, যে কোনো তথ্য হচ্ছে এই পয়েন্ট আকারে লিখবা। এবার দেখো, মনেরার বৈশিষ্ট্য যদি তুমি লেখো, এরা হচ্ছে এককোষী, ফিলামেন্টাস কলোনিয়াল। ফিলামেন্টাস মানে হচ্ছে
একটার পর একটা কোষ পরপর লম্বালম্বিভাবে যুক্ত হয়ে একটা যে স্ট্রাকচার গঠন করে ওইটা হচ্ছে ফিলামেন্টাস। কলোনিম বলতে বুঝছে দলবদ্ধ, মানে দলবদ্ধভাবে থাকে এরকম। এবার 2 নম্বরে দেখো কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দা থাকে না, আর কোনো কোষীয় অঙ্গাণুও থাকে না এদের। ওই যে কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, এগুলো কিছুই থাকে না, যেহেতু এরা হচ্ছে অনুন্নত একটা প্রাণী। দেখো শুধুমাত্র রাইবোজোম আছে, এই যে কিছুই থাকে না। এরপর দেখো কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে সম্পন্ন হয়। দ্বিবিভাজন বলতে এরকম পদ্ধতি যেটা এরকম একটা কোষ, মনে করো কোষের মাঝখান বরাবর খাঁজ সৃষ্টি হয়, এই খাঁজটা গভীর হতে হতে এভাবে 2 ভাগ হয়ে 2টা মানে সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, দেখো 2টা কোষ সৃষ্টি হয়েছে। এভাবে হচ্ছে ওরা সংখ্যা বৃদ্ধি করে। এরপরে দেখো ওরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ, আর কেউ কেউ হচ্ছে ফটোসিনথেসিস ঘটে। ফটোসিনথেসিস হচ্ছে, ফটো বলতে আলো বোঝায় আর সিনথেসিস বলতে সংশ্লেষণ বোঝায়। ফটোসিনথেসিস হচ্ছে সূর্যশক্তিকে সংশ্লেষ করে প্রাণীগুলোর কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতিটার নাম কি, মেইনলি হচ্ছে সালোক সংশ্লেষণকে বুঝাইছে। এবার দেখো বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। উপযুক্ত বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা নষ্টকের মধ্যেও দেখতে পাই, আবার দেখো মনেরার যে বৈশিষ্ট্যগুলো ওর ভিতরেও দেখতে পাই। তাহলে হচ্ছে নীলাভ সবুজ শৈবালের গাঠনিক বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারছি কিভাবে, যে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত যে জীবগুলো সবারই বৈশিষ্ট্য বিদ্যমান। তুমি মনেরার বৈশিষ্ট্যগুলো জানার মাধ্যমে নীলাভ সবুজ শৈবালের সবগুলো গাঠনিক বৈশিষ্ট্য জেনে ফেললাম। তারপরে এটা গেল গ নাম্বার। ঘতে কি বলছে দেখো, উদ্দীপকের চিত্র বি আর সি। এখন চিত্র বি আর সি কি আমরা দেখছিলাম, একটা হচ্ছে অ্যাগারিকাস মাশরুম অথবা ব্যাঙের ছাতা, যেটা হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, আর পরেরটা হচ্ছে একটা পাখি আঁকছে, দেখো পাখিটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এখন বি আর সি এর মধ্যে কোনটা উন্নত, তোমাদেরকে একটা টিপস বলে দিই। টিপসটা হচ্ছে, তুমি যদি রাজ্য অনুযায়ী সিরিয়ালে যাও, রাজ্য 1, রাজ্য 2, 3, 4, 5, তাহলে রাজ্য 1 সব অবশ্যই হবে হচ্ছে মনেরা, তারপরে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই সিরিয়ালেই তো তোমাকে যাওয়া লাগবে, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখন যাওয়ার পরে ওইখানে দেখো যে বি নাম্বারে হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, সি হচ্ছে অ্যানিমেলিয়া, মনেরা হচ্ছে সবচেয়ে অনুন্নত, এরপরেরটা আরেকটু উন্নত, আর উন্নত 4 আর 5 নাম্বার আরও বেশি উন্নত। এখন তুমি কি করবা দেখো, ওখানে যেহেতু ফানজাই মনে পড়েছে, ফানজাই 3 নাম্বার, প্লান্টি, অ্যানিমেলিয়া, আর তাহলে পাখিটা হচ্ছে মানে অ্যানিমেলিয়া 5 নাম্বার রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে তুমি সহজেই বলতে পারতেছো যে অ্যানিমেলিয়াটা বেশি উন্নত, কিন্তু এটা ধরতে পারার পরেও তোমাকে এটার বর্ণনা দিতে হবে, কারণ দেখো এখানে 4 নাম্বার বরাদ্দ আছে, 4 নাম্বারের জন্য তোমাকে ভালো একটু বর্ণনা দেওয়া লাগবে, না হলে হচ্ছে মার্কস দিবে না। তো এখন দেখো তুমি যে এটা ধরতে পারলা যে মাশরুম হচ্ছে ফানজাই আর ওই পাখি হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, এরপরে লিখলা যে কোনটা বেশি উন্নত, এতটুকু ধরার পরে তোমাকে ওইটার বৈশিষ্ট্যগুলো লেখা লাগবে। দেখো এখানে হচ্ছে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো যদি আমি লিখি মানে আলোচনা করি, এখন দেখো এদের অধিকাংশ হচ্ছে স্থলজ, মৃতজীবী বা পরজীবী। মৃতজীবী হচ্ছে এরকম জীব যারা হচ্ছে মৃত জীব দেহ থেকে পুষ্টি শোষণ করে, আর পরজীবী হচ্ছে অন্য কোনো জীব থেকে পুষ্টি শোষণ করবে কিন্তু এটা মৃত হবে না। তাহলে গেল স্থলজ, মৃতজীবী, পরজীবী। দেহ এককোষী অথবা মাইসেলিয়াম। মাইসেলিয়াম বলতে বোঝা হচ্ছে সরু সুতার মতো অংশ, ওদের দেহ হচ্ছে সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। সুগঠিত বলতে হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত হওয়ার জন্য নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, এই সব কিছু থাকা লাগবে। তার মানে ওদের হচ্ছে এই সব কিছুই থাকে। এবার কোষ প্রাচীর দেখো, কাইটিন বস্তু দ্বারা গঠিত, খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। যেহেতু ওই যে বলছিলামই যে ওরা তো ওই যে মৃতজীবী আর পরজীবী থেকে খাদ্য শোষণ করে নেয়, ওদের হচ্ছে তার মানে ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এজন্যই তো অন্যের থেকে শোষণ করে। নিজের খাবার নিজে তৈরি করার জন্য অবশ্যই ক্লোরোপ্লাস্ট দরকার হয়, যেটা ওদের অনুপস্থিত। ক্লোরোপ্লাস্ট নাই দেখেই তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে আর ওরাও কি করে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে হচ্ছে বংশবৃদ্ধি করে। এই ক্লোরোপ্লাস্ট না থাকলে আমরা ওদেরকে হেটারোট্রফিকও বলতে পারি। দেখো তারপরে দেখো অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য। অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যগুলো মানে পাখির জন্য অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যগুলো এখন বলবো। দেখো এরা নিউক্লিয়াস বিশিষ্ট, মানে নিউক্লিয়াস বিশিষ্ট বলতে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর, প্লাস্টিড আর কোষ গহ্বর নেই। কারণ কিভাবে থাকবে দেখো, ওগুলা হচ্ছে প্লান্টিদের বৈশিষ্ট্য, মানে প্লান্টি উদ্ভিদে হচ্ছে জড় কোষ প্রাচীর থাকে, প্লাস্টিড থাকে আর কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণীদেহে এগুলো থাকে না। এবার দেখো প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক, মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, পরভোজী, অন্যের উপর নির্ভর করতে হয় খাবারের জন্য। আর খাবার হচ্ছে গিলে খায়, মানে গলদ্ধকরণ করে।
এরপর দেখো দেহের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরপরে পরিণত ডিপ্লয়েড পুরুষ আর স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। ভ্রূণের বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। এই বৈশিষ্ট্যগুলো তুমি জানলা। এখন দেখো দুইটা বৈশিষ্ট্য কম্পেয়ার করলে দেখতে পাবা হচ্ছে যে অ্যানিমেলিয়া রাজ্যের জীবটা ফানজাইয়ের তুলনায় বেশি উন্নত। কিভাবে? ওই যে ওদের সবগুলো বৈশিষ্ট্য কম্পেয়ার করলে তুমি দেখতে পাবো যে ওদের কোষীয় অঙ্গাণু, তারপরে ওদের প্রজনন, ওদের খাদ্য গ্রহণ না, কোষীয় অঙ্গাণু, তারপর ওদের জীবনযাপন পদ্ধতি, এই সব কিছু বিবেচনা করলে মানে আলোচনা করলে তুমি দেখতে পাবো হচ্ছে যে ফানজাইয়ের তুলনায় পাখি যেটা মানে অ্যানিমেলিয়া হচ্ছে বেশি উন্নত। এভাবে যদি তুমি দুইটার বৈশিষ্ট্য লিখে এভাবে কম্প্যারিজমের কথাবার্তা লিখে দিতে পারো লাস্টে দিয়ে, তাহলে হচ্ছে এই প্রশ্নতে স্ট্যান্ডার্ড একটা মার্কস তোলা অনেক ইজি। এখন এভাবে যদি তুমি আমাদের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, অ্যানালিসিস ক্লাসগুলো যদি তুমি দেখো, তাহলে হচ্ছে তোমার জন্য পরীক্ষা স্ট্যান্ডার্ড একটা মার্কস তোলা অনেক ইজি হবে বলে আমরা আশা করি। ইজি বায়োলজি, তোমার বায়োলজি পড়াটাকে এভাবে সহজ করতে তোমাদের জন্য নিয়ে এসেছে এই বইটি। তোমরা চাইলে এই বইটি কালেক্ট করে নিতে পারো। আজকে পর্বে এই পর্যন্তই। পরবর্তী কোনো পর্বে তোমাদের সাথে অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করব। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।